বুলেটিনে 3 খবরের শুরুতে যেদিকে নজর রাখতে হচ্ছে, পুলিশকে গালিগালাজ, আইসির মা এবং স্ত্রীর উদ্দেশ্যে অশালীন মন্তব্য। বোলপুরে এসডিপি অফিসে অনুব্রতকে তলব। অসুস্থতার কারণ দেখিয়ে আজ হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত। 7 জন আইনজীবীর বাহিনী মারফত জানিয়েছেন পুলিশকে। কাল হাজিরার জন্য ফের নোটিশ পুলিশের তরফ থেকে। অনুব্রত মণ্ডল থাকলেন সেই পুরনো মুডে, সেই পুরনো ভূমিকায়। তো গতকাল অডিও ক্লিপ হওয়ার সামনে আসার পরে পুলিশ প্রশাসনের তরফ থেকে মামলা রুজুর পর আজকে পুলিশ যে ডেকে পাঠিয়েছিলেন জবানবন্দির জন্য, সেই বিষয়টি এড়িয়ে গেলেন এবং না আসার কারণ হিসেবে তিনি যেটা জানালেন তিনি অসুস্থ এবং তার পাশাপাশি আগামীকালকে পুনরায় হাজিরা দেবার জন্য পুলিশের তরফ থেকে আবারও নোটিশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার পাশাপাশি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। কিন্তু ভিডিও বার্তায় মাথা নত করলেও অনুব্রত মণ্ডল কিন্তু হাজিরা এড়িয়ে গেলেন। সূত্রের খবর যে আগাম জামিনের আবেদন করবেন এবং তারপরে তিনি এই যে তদন্ত বা এই যে কেস তার আগামী অগ্রগতির দিকে এগোবেন। ক্যামেরায় সম্রাট ভান্ডারের সাথে প্রসেনজিৎ মালাকার, জি 24 ঘন্টা। অনুব্রতের বিরুদ্ধে কি কি ধারা পুলিশের? বিএনএস 132 সরকারি কর্মীকে কাজে বাধা, এটা জামিন অযোগ্য ধারা। বিএনএস 75 যৌন হেনস্থা, জামিন অযোগ্য ধারা। বিএনএস 224 সরকারি কর্মীকে হুমকি, এটা জামিন যোগ্য। বিএনএস 351 ভয় দেখানো, এটা জামিন যোগ্য। এবার কি গ্রেফতার হবেন অনুব্রত মণ্ডল? অনুব্রত মণ্ডলকে আজকে বেলা 11টার মধ্যে বোলপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সামান করে, কিন্তু অনুব্রত মণ্ডল তিনি গড়হাজির ছিলেন এবং তিনি সময় চেয়েছিলেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 4টি ধারায় মামলা রুজু করা হয়েছে তার মধ্যে 2টি ধারা অর্থাৎ বিএনএস এর 132 এবং বিএনএস এর 75, একদিকে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, অপরদিকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে ধারা 2টি রয়েছে তা কিন্তু জামিন অযোগ্য। সেক্ষেত্রে যদি অনুব্রত মণ্ডল পুলিশের মুখোমুখি হয় তাহলে কি তিনি গ্রেফতার হতে পারেন? এই প্রশ্ন কিন্তু অবশ্যই থাকছে, সেই সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে। সম্পূর্ণটাই এবার নির্ভর করছে অনুব্রত মণ্ডলের উপরে, তিনি পুলিশের সম্মুখীন হবেন কিনা বা তিনি এই নোটিশ কমপ্লাই করবেন কিনা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। পুলিশ কেন সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করছে না? কেন অনুব্রত মণ্ডল এখনো লকআপে নয়? এই প্রশ্ন বিজেপি নেতা তাপস রায়ের। জঘন্য, কোনো শব্দই যথেষ্ট নয় এই ঘটনাকে বা এই যে অডিও ক্লিপিং ভাইরাল হয়েছে যেটা, তাকে কন্ডেম করার। আমি বলি এটা কি বাংলার পুলিশ? এরা কলকাতার পুলিশ যারা নিজের মা এবং স্ত্রীর সম্ভ্রম মর্যাদা রক্ষা করতে পারে না? তারা বাংলার মা বোনের সম্ভ্রম মর্যাদা রক্ষা করবে? সেই দিনই তো উচিত ছিল বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে ওকে কলার ধরে টেনে অ্যারেস্ট করে নন বেলেবল সেকশন তো দেবেই, দিয়ে লকআপে নিক্ষেপ করা। কেন করেনি এটা? এই পুলিশের তো উচিত এই সরকারের বিরুদ্ধে, এই পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে, তাদের সুপিরিয়রদের বিরুদ্ধে, আইপিএস এবং নন আইপিএস এর উচিত রিভোল্ট করা, বিদ্রোহ করা। পুলিশ বাড়িতে ফিরতে হয় তো তারও তো মা আছে, তারও তো স্ত্রী আছে, তার দিদি আছে, বোন আছে, কন্যা আছে। কি প্রশ্নের সম্মুখীন হচ্ছে তাদের কাছে? এরপরে কোন মুখ নিয়ে তারা মানুষের সামনে যাবে, মানুষকে নিরাপত্তা দেবে, মানুষকে সুরক্ষা দেবে? অনুব্রত ইস্যুতে রামপুরহাট থানার সামনে বিজেপির তরফ থেকে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে টানা হাঁচড়া। 4টি থানায় অনুব্রত নামে অভিযোগ দায়ের বিজেপির। অনুব্রত জঘন্য ভাষা, তৃণমূলের 90% নেতা পুলিশের সঙ্গে এই ভাষাতেই কথা বলেন। অনুব্রত বিতর্কে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অত্যন্ত জঘন্য ভাষা, সে নিয়ে অনুব্রত মণ্ডলের সাথে আমাদের কোনো সিম্প্যাথি নেই। কিন্তু আমার বক্তব্য, আপনারা যদি ভেবে থাকেন যে শুধু অনুব্রত মণ্ডলই পুলিশের সাথে এইভাবে কথা বলে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। তৃণমূলের 90% নেতা পুলিশ অফিসারদের সাথে এইভাবে কথা বলে। একবার খোঁজ নিয়ে দেখুন, আমি বেশি কিছু বলবো না। মুখ্যমন্ত্রী আইএসদের সাথে খেপে গেলে কোন ভাষায় কথা বলেন সেটার একটু খোঁজ নিয়ে রাখবেন। অনুব্রত বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে দল। সুকান্ত মজুমদারের জবাব এভাবে দিয়েছেন শশী পাঁজা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে তাৎক্ষণিক পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে এবং
কেষ্টমণ্ডল অনুব্রত মণ্ডলকে, যিনি ওই জেলার প্রাক্তন সভাপতি এবং কোর কমিটির একজন সদস্য, তাকে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে এবং তারপরে তিনি সেই চিঠিপত্র ইত্যাদি সবটা দিয়েছেন। দলের কাছে তিনি লজ্জিত, নেত্রীর কাছে তিনি লজ্জিত, সবটাই বলেছেন। সুকান্ত মজুমদারের ভাষা আমরা শুনলাম, বক্তব্য শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে। এই ভাষাটা কি বলেছেন সেটা আমার বলতেও লজ্জা লাগে। গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার আরও এক ভারতীয়, ধৃতের নাম রবি বর্মা। রবির আরও 2 সঙ্গীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এবার মুম্বাইয়ের মাঝগাঁও বন্দর থেকে গ্রেফতার পাক গুপ্তচর সন্দেহে এক ব্যক্তি, যার নাম রবি। এই ব্যক্তি রবি, তার সঙ্গে গত 1 বছর আগে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বেশ কয়েকজন মহিলার পরিচয় হয়। তারপর থেকে কিন্তু মূলত আইএসআইয়ের যে এই নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে সে সামিল হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, যেহেতু সে মাঝগাঁওতে কর্মরত ছিল, সেই মাঝগাঁও সেখানে কোন ধরনের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধজাহাজ তৈরি হচ্ছে, কি সেখানকার ইনফরমেশন রয়েছে, সেই ধরনের সেন্সিটিভ ইনফরমেশন কিন্তু সে পাকিস্তানের আইএসআইকে সাপ্লাই করেছিল, এমনটাই কিন্তু তদন্তকারীরা জানতে পারছে। আপাততভাবে এই রবি নামক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই গোটা নেটওয়ার্কে বা এই মাঝগাঁও বন্দরেই আরও কারা কারা এরকম গুপ্তচর রয়েছে বা এই আইএসআইয়ের সঙ্গে কানেক্টেড রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আপাততভাবে রবিকে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে, বিশেষ করে একাধিক ব্যক্তির নাম উঠে এসছে, তাদের খোঁজও শুরু করা হয়েছে তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। জঙ্গি খুঁজতে দেশ জুড়ে এনআইএ তল্লাশি। গোটা দেশে 15 জায়গায় অভিযান এনআইএ তরফ থেকে। কলকাতা 3টি জায়গায় তল্লাশি অভিযান। অপারেশন সিঁদুরের পরই তৎপর জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাটকে জেরায় যেসব তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান। কলকাতার আলিপুর ট্রাভেল এজেন্টের দফতরে এনআইএর অভিযান। দিল্লির গুপ্তচর মামলায় এই মুহূর্তে দেশ জুড়ে 15টা জায়গায় অভিযান চালাচ্ছে এনআইএ। তার সঙ্গে সঙ্গে কলকাতার 3টে জায়গায় অভিযান চলছে। এই মুহূর্তে আমরা ডায়মন্ড হারবার রোডে রয়েছি। এখানে দেখতে পাচ্ছি এনআইএর অফিসাররা তারা এসেছেন, একটি ট্রাভেল এজেন্টের দোকান এটা, এবং সেইখানে কিন্তু অভিযান চলছে। এনআইএর আধিকারিকরা বেশ কিছু নথি তারা সিজ করেছেন এবং সেই সূত্র ধরে সেই সিজারের যে কাজ সেটা চলছে। সম্প্রতি মতিরাম জাট সিআরপিএফের একজন এএসআইকে দিল্লির এনআইএ তারা গ্রেপ্তার করেছিল এবং সেই মামলা সূত্র ধরে কিন্তু এই অভিযান চলছে বলে আমরা জানতে পারছি। কলকাতার আরও 2টো জায়গাতে অভিযান চলে। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। আলিপুরদুয়ারে উন্নয়নে খতিয়ান তৃণমূল শীর্ষ নেতৃত্বে। রাজ্য সরকার কি কি উন্নয়নমূলক কাজ করেছে লিফলেট আকারে ছাপিয়ে প্রচারের নির্দেশ। বাংলা, হিন্দি, ইংরেজি ছাড়াও স্থানীয় ভাষাতেও ছাপানো হবে লিফলেট। কোন খাতে আলিপুরদুয়ারের জন্য কত টাকা খরচ শুক্রবার পোস্ট করেছেন এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই আলিপুরদুয়ারে সভা করেছেন প্রধানমন্ত্রী। গতকাল দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের জন্য তার সরকার কি কি কাজ করেছেন নিজে তার ফিরিস্তি তুলে ধরেছেন। আর এখন যেটা জানা যাচ্ছে, আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে নির্দেশ পৌঁছেছে যে আলিপুরদুয়ারের জন্য রাজ্য সরকার কি কি কাজ করেছে তার ফিরিস্তি 3টে ভাষায়, হিন্দি, বাংলা, ইংরেজি 3টে ভাষায় ছাপাতে হবে, এমনকি স্থানীয় ভাষাতেও ছাপাতে হবে এবং সেই লিফলেট পৌঁছে দিতে হবে মানুষের কাছে যে রাজ্য সরকার নিরন্তরভাবে আলিপুরদুয়ারের জন্য কোন কোন কাজ করেছেন, কত উন্নয়ন করেছেন, কত টাকা খরচ করেছেন, সমগ্র ফিরিস্তি নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আলিপুরদুয়ারের মানুষের কাছে যেতে চলেছে বলেই জানা যাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। নরেন্দ্র মোদীকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বলছেন যে ক্ষুদ্র রাজনীতির মধ্যে নেই, কথা উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী বাংলায় এসে ক্ষুদ্র রাজনীতি করছেন। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ তৃণমূল সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে আমরা ক্ষুদ্র রাজনীতির মধ্যে নেই, ক্ষুদ্র রাজনীতির বাইরে দেশের নিরাপত্তার জন্য, দেশের স্বার্থের জন্য, দেশের জন্য কথা বলতে সরকার যে পদক্ষেপ নিয়েছিল সে পদক্ষেপ ঠিক, সেই কথা যখন বলছেন তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় এসে ঠিক সেই ক্ষুদ্র রাজনীতিটাই করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বের বুকে বলে এসছে, সেটা একটা 77 বছরের মানুষ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেইটুকু বোঝবার মতো তার ক্ষমতা হলো না।
মোদির পর শাহের সফরেও ব্রাত্য দিলীপ, আবারও দিলীপের গলায় অভিমানের সুর। বড় নেতারা না ডাকলে যাই না, বড় নেতাদের একটা মান সম্মান আছে, কিসের অভিমান? একটা ট্রেন্ড আছে নেতার পেছনে পেছনে ঘোরার, এমনই মন্তব্য দিলীপ ঘোষের। বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না, বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে, আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন, আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, স্বাগত করতাম, ওনার সঙ্গে থাকতাম, এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন, আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো। বিদেশে মনীষী স্মরণ অভিষেকের সবক শিখল কেন্দ্র। এবার মালয়েশিয়াতে মনীষী শ্রদ্ধায় এক জোটে সর্বদল, একসঙ্গে মনীষীদের শ্রদ্ধা জানাতে যাবে প্রতিনিধি দল। সূত্র মারফত জানা যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ঠিক করছে যে মালয়েশিয়াতে যদি কোনো ভারতীয় মনীষীর মূর্তি থাকে, সমাধিস্থল থাকে, শ্রদ্ধাস্থল থাকে, সেখানে একসঙ্গে গিয়ে তারা শ্রদ্ধা জানাবেন। তার কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে এর আগের যে 4টি দেশ, জাপান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, সেখানে দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে সময় বার করে ভারতীয় মনীষীদের তিনি শ্রদ্ধা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে রাজনৈতিক মহল মনে করছে যে এর ফলেই চাপে পড়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা বা কেন্দ্রীয় সরকার কিংবা বিজেপি। সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছে এই যে নতুন কর্মসূচি কেন্দ্রীয় প্রতিনিধি দল নিচ্ছে, সেটা কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।